প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি আছি মাহবুবুল আলম মিলন, আর সংবাদ বিশ্লেষণে আছেন আজকে অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। লতিফ ভাই লেখক, উদ্যোক্তা এবং তার পাশাপাশি প্রচুর বই অনুবাদ করে থাকেন। লতিফ ভাই ইদানিং এই অনুবাদক হিসেবে কিন্তু একটা যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। থ্যাংক ইউ। আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, অনুষ্ঠান বরাবরের ন্যায় আজকেও আমাদের মূল পৃষ্ঠপোষকতায় আছেন হচ্ছে আমাদের শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্যে আজকে অনুষ্ঠানটি হচ্ছে পিআইন এগ্রো ফার্ম, গোয়েনঘাটের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিম, সাংবাদিক রহিম। এখানে কৃষিজাত পণ্য উৎপাদন হয় এবং উৎপাদনের পাশাপাশি বেকার যুবকদের ট্রেনিং করানো হয়। তাদেরকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শুরু করছি। পত্রিকা আমাদের স্টুডিওতে আসছে জাতীয় পত্রিকা প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক কাজীর বাজার এবং সুরমামেল। তিনটি পত্রিকা নিয়ে আমি শিরোনাম পড়ব এবং গুরুত্বপূর্ণ খবরে বিশ্লেষণ করবে আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। হাতে নিচ্ছে পত্রিকা, প্রথমে প্রথম আলো। পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 11 জুন 2026, 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24 জিলহজ 1447 হিজরি। প্রথমে যে খবরটি পড়েছি, আপনারা জানেন যে নতুন সরকারের বাজেট, এই বাজেটের উপরে প্রথম খবর, এক নজরে সম্ভাব্য বাজেট অর্থ বছর 2026-27। কর ছাড় থাকবে, আওতা বাড়বে, বড় লক্ষ্য নিয়ে বড় বাজেট দিচ্ছে বিএনপি সরকার। বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% প্রণোদনা প্রধানমন্ত্রী। সীমান্তে 68 স্থানে নিয়ম লঙ্ঘন, দিল্লির কাছে ঢাকার প্রতিবাদ। কর ছাড় থাকবে, আওতা বাড়বে, এর উপর আরেকটি অভিমত আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ গতি ফিরিয়ে আনতে হবে, মোস্তাফিজুর রহমান, সিপিডি নেতা। আরো খবর, ইসলামী ব্যাংক পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে কিছু খবরের তুলে ধরা হয়েছে এখানে। চেয়ারম্যান নিয়োগের পর জটিলতা, গ্রাহক পরিচয় বিক্ষোভ, সংসদে বিতর্ক, টাকা তুলে নেওয়া, এসবের মধ্যেই সিদ্ধান্ত এলো। আরো খবর, বাংলাদেশ অস্ট্রেলিয়া আরো একটি অপূর্ণতা ঘোচানোর সুযোগ। হামলার জবাবে 3 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। প্রথম আলোর শেষ পৃষ্ঠায় আসছি আমি। প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ছেলেমেয়েদের ফাইনালে 4 স্কুলই ঢাকার বাইরে, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট। সালমান শাহ মরদেহ কবর থেকে তোলার অনুমতি আদালতের। সিলেটের না শুধু সারা বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ছিল সালমান শাহ, এমনকি মানে আমাদেরটা হচ্ছে হলিউড, বলিউড, টালিউড, সে বলিউডকেও টালিউড না, আমাদের ডালিউড, হ্যাঁ, টালিগঞ্জেরটা টালিউড। আসলে অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল সালমান শাহ। তার মৃত্যুকে কেন্দ্র করে এখনো জটিলতা শেষ হয়নি। আবারও তার আইনের মেয়ের কাছে তোলা হচ্ছে তার কবর থেকে তার লাশ। 22 বছরে শিল্প যাত্রা। 2013 সালে গ্যালারির কায়ার প্রদর্শনীতে শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, গৌতম চক্রবর্তী, মুর্তজা বশির ও স্থপতি শামসুল ওয়েলস ছবি গ্যালারি কায়ার সৌজন্যে ছবি সহ খবরটি এসছে। আরো খবর, 5 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। এবার আষাঢ় মাসের আগে কিন্তু বৃষ্টি অলরেডি চলছে, সিলেটে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আরো খবর, ব্যাংক ঋণ নিয়ে আর্জেন্টিনার ভক্ত টানিয়েছেন 16 পতাকা। খবরের বিশ্লেষণে দাবি রাখে আজকে অতিথির কাছে। এই ছিল মোটামুটি 5 স্পেশালি খবর। শুরু করতে পারি, যেহেতু এখন বিশ্বকাপের ঝড়। এই যে ব্যাংক ঋণ দিয়ে আর্জেন্টিনার ভক্তরা পতাকা টানিয়েছেন, এটা কতটুকু গ্রহণযোগ্যতা রাখে এবং কি উন্মাদনা চলছে এখানে? বিষয়টা হচ্ছে মিলন ভাই, যদি এর চাইতে প্রথম পাতায় আরো ভালো খবর আছে। there is no rule in war and love. ভালোবাসা আর যুদ্ধের ক্ষেত্রে কোনো রুলস থাকে না। এখন এইগুলো হচ্ছে ভালোবাসার বিষয়, এগুলোতে কিছু বলার নাই, কারণ আমাদের তো আসলে খেয়ে দিয়ে কাম নাই। আমরা এগুলোতেই মগ্ন আছি, যেখানে মারামারি করি আমরা খেলাধুলা নিয়ে। ভালোই, এটা খুব ভালো। এটা শুধু না লতিফ ভাই, আমি একটু আপনার সাথে এই যে ইয়েগুলো টাঙ্গাতে, ব্যানার গুলো টাঙ্গাতে কি ঝুঁকিপূর্ণ? ব্যানার টাঙ্গানো তো, ফুটবল তো 1 ঘন্টার খেলা। যাই হোক, আপনি এই দেশের লোককে পাবেন, টেস্ট ম্যাচ দেখতে লোক পাবেন,
যেখানে 5 দিনে খেলা আনডিসাইডেড থাকে, সেই টেস্ট ম্যাচ দেখার লোক পাবেন এই দেশে। আমরা আসি প্রধান খবর। হ্যাঁ, আমরা প্রধান খবরে আসি, সেটা হচ্ছে বাজেট। 26-27 এই বাজেটটা দেখেন, বাজেটের বিষয়টা হচ্ছে কেউ পরীক্ষায় যদি কেউ অঙ্ক করা শুরু করে যে এই অঙ্কের রেজাল্ট আমি পারবো না মিলাতে, হ্যাঁ, তাহলে এইরকম একটা বাজেট যেখানে জিডিপির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5%, মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 7.5%, লক্ষ্যমাত্রাই 7.5%, যেখানে জিডিপির লক্ষ্যমাত্রা কেমনে এটা লক্ষ্যমাত্রা হলো যেখানে মুদ্রাস্ফীতি 7.5%। আপনি টাকাকে ডিভ্যালুয়েশন করে ফেললেন, হ্যাঁ, 100 টাকার খাম এখন করবে 107.5 টাকায়, আর জিডিপি বাড়বে, বেড়ে হবে 106.5। এই অঙ্ক মিলানোর যে অর্থমন্ত্রী আছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এবং তার যে ব্যবস্থাপনার দায়িত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম অর্থমন্ত্রী কি আমাদের দরকার, যেখানে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.5%, মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা হিসাব, মুদ্রাস্ফীতি এখন 12%-এর উপরে চলতেছে, যেখানে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে 45%, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 18%, আপনার পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে 17%, সেখানে আলটিমেটলি 17-18%-এ চলে গেছে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, এবং আরেকটা বিষয়, এখানে আগামী বছরে বলা হচ্ছে 7.5 নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, 7.5 নিয়ে আসবে। তার মানে এইটা কি ধরনের বাজেট হলো, যে বাজেটের লক্ষ্যমাত্রাই ফেল করা, ঘাটতি দিয়ে শুরু। হ্যাঁ, যে বাজেটের লক্ষ্যমাত্রাই ফেল করা, সেই বাজেট কি কোন বাজেট হলো? এরপরে দেখেন ঘাটতি হয়েছে 2,43,000 কোটি টাকা, যার জিডিপি 3.60%। এইরকম বাজেট দেওয়ার, যে বাজেটের আর্থিক সহায়তা হয়তো নেওয়া যায় নাই, নিতে পারেন নাই, কিন্তু এরকম বাজেট দেওয়ার কোন অর্থ আছে? আপনি বলা হয় কাট ইউর ফুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, হ্যাঁ, আপনার অবস্থা অনুযায়ী আপনি বাজেট করবেন। বাজেট দিয়ে একটা খেয়াল করে দেখেন, বড় বাজেট নিয়ে বিএনপি সরকার বড় লক্ষ্যটা কি? এই লক্ষ্যটা কি? কোথায় কি লক্ষ্য? লক্ষ্যটা হচ্ছে আপনার ফেল করার লক্ষ্য, এই মানুষকে ভোগান্তির মধ্যে, 18 কোটি মানুষকে ভোগান্তির মধ্যে ফেলার লক্ষ্য। আপনি শূন্য পদে 5 লাখ লোক নিয়োগ দিবেন, আপনি 50% বেতন বাড়াবেন, এই কত 5 লাখ লোক কি দেশে, না 20 কোটি মানুষ দেশে? এই 20 কোটি মানুষ কি করবে? হ্যাঁ, এই যে মুদ্রাস্ফীতি এখন যে হচ্ছে, মুদ্রাস্ফীতির এই টাকাটা, মানুষের ইনকাম কি বাড়ছে? এই টাকাটা কোত্থেকে আসবে? হ্যাঁ, মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন একটা কথা, যে এই মুদ্রাস্ফীতি নাকি মধ্যবিত্ত নিম্নবিত্তে কোনো ক্ষতি করবে না। আমি বুঝি না, এই মুদ্রাস্ফীতির মধ্যে কি এই লাগানো, যে জিজ্ঞেস করবে যে আপনি মধ্যবিত্ত না নিম্নবিত্ত, বা এরকম বলবে আসসালামু আলাইকুম ভাই, আপনি কি মধ্যবিত্ত, নিম্নবিত্ত না উচ্চবিত্ত, এরকম জিজ্ঞেস করে চার্জ করবে? এইরকম আজগুবি দেশের মধ্যে আমরা কেমনি থাকবো, যেখানে যারা ম্যানেজার আছেন, আমাদের মূল ম্যানেজার, তারা যদি হিসাব নিকাশ করে না আগান, তাহলে দেশটাকে কোথায় নিয়ে যাবেন আপনারা? এই যে জুলাই বিপ্লব হলো, এত লোকগুলা লোক স্থান দিল, এতগুলা লোকের অঙ্গহানি হলো, হ্যাঁ, এই যে মানুষের প্রত্যাশা, মায়েরা তাদের বাচ্চাকে ঠেলে দিল মানে অস্ত্রের মুখে, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা আপনারা মিলাচ্ছেন কোথায়? এই যে বাজেট দিলেন, এইগুলো তো আসলে দেখলেও পারে, গত বছরের বাজেটকে রেকটিফাই করে একটা বাজেট দেওয়া দেখলেও পারে, এখানে ক্রিয়েটিভিটি কোথায়? এই বাজেটের মধ্যে কোথায় ক্রিয়েটিভিটি আপনাদের? আন্দোলনের নেতারা কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ, এটাও কিন্তু আলোচনার বিষয়। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% প্রণোদনা। আমি বিদেশি বিনিয়োগ কেমনে আসবে? দেশে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বিদেশি বিনিয়োগ আনার মতো? আমাদের দেশে বিনিয়োগ যে আসবে, এখানে যে বিদ্যুতের মানে সাপোর্ট, যেটা বিদ্যুৎ গ্যাস, হ্যাঁ, এখানে কে বিনিয়োগ করতে আসবে? আর টাকাটা কি এমনিতে গাছ থেকে আসছে যে 1.5% প্রণোদনা পাওয়ার জন্য আরেকজনকে নিয়ে আসবে, এবং যে বিনিয়োগ করবে সে কি গাধা, যে এখানে বিনিয়োগ করে মানে সে বিদ্যুতের জন্য কাজ করতে পারবে না, দেশের জন্য কাজ করতে পারবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সে ঘর থেকে বের হতে পারবে না? সবগুলো নেগেটিভ। হ্যাঁ, সবগুলা নেগেটিভ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী এইগুলা হবে না কখনো। সুতরাং আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী দেন, একজন যোগ্য অর্থমন্ত্রী দেন, যারা দেশটাকে টেনে নিয়ে যেতে পারবে, হ্যাঁ, তখনই আসবে এগুলা চেঞ্জ। আপনার কথাটা একটা নিচের খবরই আছে, মুস্তাফিজুর রহমান বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগে হচ্ছে গতি ফিরে আনতে হবে। এটা তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করলে তো কমন কথা, কিন্তু মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাই 7.5%।
কিন্তু এগুলো তো একবারই কমন কথা, এগুলো আহামরি কোনো কথা না, যে কেউ বলতে পারবে, যে কেউ একবারে অক্ষর জ্ঞান যারা আছে সেই বলতে পারবে যে কি ঘটনা ঘটলো। আচ্ছা, বড় বাজেট দিচ্ছে বিএনপি সরকার, এই বড় বাজেট এই প্রথম সরকারের প্রথম এই বছর প্রথম বাজেট, বড় বাজেট হতে পারে, আপনি বাড়তি বাজেটে হতে পারে, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা লক্ষ্য তো থাকতে হবে। আমার একটা বড় লক্ষ্য থাকতে হবে, তো আমি কোন জায়গায় যাব? আমি তো একটা ইচ্ছা মতো একটা বাজেট করলাম, যেখানে যেভাবে আছে যেই লাভ সেই কত থাকবে, হ্যাঁ, যেখানে যে সিস্টেমে আমরা যাচ্ছি সেই সিস্টেমই থাকবে, তাহলে লাভটা কি হলো? যদি আমাদের লক্ষ্য থাকে অটুট সিস্টেমটা যদি হবে ঠিক আর না কি। হয়, সিস্টেমটা যদি ঠিক না হয়, যে সিস্টেমে আমাদের প্রোডাক্টিভিটি আসবে, মানুষ প্রোডাক্টিভ হবে, আপনি 5 লাখ লোক নিয়োগ করবেন, 50% বেতন বাড়িয়ে দিবেন, এদের প্রোডাক্টিভিটি কি? এরা জিডিপি কি দিচ্ছে? জিডিপিতে যারা দিচ্ছে, যে ব্যবসায়ীরা দিচ্ছে, যে হকাররা দিচ্ছে, যে সার্ভিসম্যানরা দিচ্ছে, যে জুতা সেলাই করার লোক দিচ্ছে, তার অবস্থাটা কি? তাকে 7টার সময় আপনি বলছেন যে করে চলে যাও, ব্যবসা বাণিজ্য করার দরকার নাই। তো আরেকটি কথা, এর মধ্যে ইসলামী ব্যাংক নিয়ে কয়েকদিন থেকে পত্র পত্রিকায় এবং কি মানববন্ধন ইত্যাদি হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ ব্যাংক একটা নতুন করে আরেকটি ইয়ে করেছে, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক। ইসলাম ব্যাংক নিয়ে তো আসলে যে কথাবার্তা হয়েছে, আমি সরকারি দলের সেলিম ভুইয়ারও কথাও শুনেছি, হ্যাঁ, ওনারা সবাই একমত যে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান নিয়োগটাই জটিলতার কারণ। এখানে আর পর্যবেক্ষকের দরকারটা কি? এটা হচ্ছে আসলে পাশ কাটানো ছাড়া কিছু নাই। যেখানে একজন লোক, ওনার নিজেরই একটা মূল্যবোধ থাকা দরকার, ভাই আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি কুইট করি। আমাদের হ্যাঁ। দেশে এই সংস্কৃতিটা নাই। এই সামান্য একটা মূল্যবোধ যে লোকটা নাই, তাকে তো আপনার চেয়ারম্যান রাখার কোনো দরকার নাই। এটা আর পর্যবেক্ষক রাখার দরকারটা কি? এটা কি বুঝার কোনো ইয়ে আছে, ঘাটতি আছে? সংসদে এগুলা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, মাননীয় বিরোধী দলীয় নেতা সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কিন্তু আলটিমেটলি কি রেজাল্ট হচ্ছে? রেজাল্ট তো হচ্ছে না কিছু। আমরা শেষ পৃষ্ঠা দুই একটা খবর পড়ে আমরা অন্য স্থানীয় পত্রিকার দিকে যাব। এটা তো আলাপ করেছি আমরা, ছেলে মেয়েদের খেলাধুলার খবর। এটা সালমান শাহকে নিয়ে একটা, যেহেতু সিলেটের আমাদের বাংলাদেশের হলেও সিলেটের একজন গর্ব না, ছিল। এটা এই জগতের অনুভূতি, এগুলো আমরা বলতে পারবো না কিছু, তারপরেও আমাদের তো এই বিশাল লস। আমাদের সালমান শাহ কেন, আমাদের হাজির হত্যাকাণ্ড, আমাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, আমাদের জিয়াউর রহমান হত্যাকাণ্ড, আমাদের নেতাগুলাকে হত্যাকাণ্ড করা, আমাদের ক্রিয়েটিভ পার্সনকে হত্যা করা, এগুলা তো আসলে ওগুলোর কিন্তু অনেক রহস্য বের অনেক হয়েছে, রহস্য আছে, কিন্তু এখানেও রহস্য আছে, সেজন্য এগুলা আমাদের চিন্তার বিষয়। আচ্ছা, আমাদের ডালিউডের সাথে কম্পিটিশনে অনেক ছিল, ঢালিউড ছিল, এই ছিল সেই ছিল। সালমান শাহ কি ওরকম কোনো কম্পিটিশনের কারণ কনস্পিরেসি শিকার হতে পারে? আমরা আগে গানের কলিতে শুনতাম, আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড়ো ঝড়ো বয়েছে, কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ থেকে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতি কি চেঞ্জ হয়ে গেল? না, প্রকৃতি চেঞ্জ হয় না, আসলে সময়টা তো আমরা হিসাব করছি বৈশাখ জ্যৈষ্ঠ, আল্লাহ তাআলা কিভাবে সময় নির্ধারণ করছে আল্লাহ ভালো জানে, আমরা তো জানি না। আসলে আমরা একটা সময়কে ঠিক করছি আজকে পয়লা বৈশাখ, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এটা একটা সার্কুলার নিয়মে চন্দ্রের গতি, সূর্যের গতি, এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে নির্ধারণ করে এটা আল্লাহ ভালো জানে। ধন্যবাদ লতিফ ভাই, আল্লাহ ভালো জানে, এটা আল্লাহর উপর বিশ্বাস করতে। বৃষ্টিটা তো আর কেউ বন্ধ করে রাখতে পারবে না এবং আনতেও পারবে না কেউ। আমরা এখন স্থানীয় পত্রিকার দিকে লক্ষ্য করছি। প্রথমে নিচ্ছি দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারে প্রথম খবর আপনি একবার ছোট করে অন্য পত্রিকার সাথে সাথে তাল মিলিয়ে বিশ্লেষণ করেছেন। শূন্য পদে সরকার 5 লাখ কর্মচারী নিয়োগ দেবে, 50% বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন আসছে, সিলেটে বাড়ছে ডেঙ্গু, হাম, রুবেলা রোগী, মাধবপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত 2, আবারও সড়ক দুর্ঘটনার খবর, ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু, এটা একটা ভালো দিক। আরো খবর, আম্বরখানা বিমানবন্দরে প্রধান সড়কের বেহাল দশা, ভাঙ্গা ফুটপাত ও ড্রেনে ঝুঁকিতে পথচারীরা। খবরটি কাজীর বাজার ডেস্ক থেকে শাহান আহমেদ চৌধুরী করেছেন। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি খবর এটা। এই সারাটা রাস্তায় একদিকে ফুটপাত দখল, অন্যদিকে ড্রেনেজ ব্যবস্থা অচল, ওই ফুটপাতে ড্রেনের উপরে স্ল্যাব কিন্তু ভাঙ্গা। এই নিয়ে যে করা হচ্ছে, আমাদের জেলা সিটি প্রশাসক যিনি, উনি সিলেটকে সুন্দর করার চেষ্টা করতেন, কিন্তু এটা দীর্ঘদিন থেকে কিন্তু বেহাল অবস্থা আছে। আমরা কাজীর বাজার পত্রিকা এবং এই পত্রিকার সাংবাদিক শাহান আহমদ চৌধুরীকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এগুলো জিনিস তুলে ধরলে খুব তাড়াতাড়ি এগুলো একটা কাজ হবে বলে আমি এই বিশ্লেষণটা আমি করে নিলাম একসাথে। ধন্যবাদ। গ্রাহক বলছি, দর্শক, ডেঙ্গু ও চিকনাগুল প্রতিরোধে আগাম প্রস্তুতি নিতে হবে, ওয়ার্ড সচিবের সঙ্গে মত বিনিময় সভায় সিসি প্রশাসক। হবিগঞ্জে সেই মাহাবি আশ্রয় নিলেন থানায়। আরো খবর, জেনেভায় আইএলওর মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক।
এই ছিল কাজীর বাজারের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় কাজীর বাজার। দৈনিক কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় আরো খবর আছে। সিলেট সহ 61 জেলা পরিষদ উন্নয়নে 177 কোটি 79 লাখ টাকা বরাদ্দ। হাম উপসর্গে 8 জনের মৃত্যু। ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসি প্রশাসক। পরিচ্ছন্ন আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। প্রাথমিকে যুক্ত হচ্ছে সঙ্গীত, নৃত্য, কলা সহ 4 বিষয়। নতুন 4টা বিষয় সংযোগ হচ্ছে প্রাথমিকে। জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না, সাবি উপাচার্য। জনতাপুরে নৌকা ও মেশিন জব্দ। সীমান্তে 66,000 লাখ টাকার পণ্য জব্দ। নগরীতে 32 ঘন্টায় গ্রেপ্তার 119। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি। পাঁচমিশালি খবর নিয়ে কাজীর বাজার। কাজীর বাজারের এই খবরটি প্রথমেই আপনাকে বলেছিলেন, সংবাদটা আমরা আলোচনা করেছি। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন, শূন্য পদে সরকার নিয়োগ দেবে, সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, আসলে সরকারটা কি রামকৃষ্ণ মিশন? হ্যাঁ, এটা চিন্তা করার বিষয়। আমরা প্রত্যেকটা মানুষকে যদি প্রোডাক্টিভ না করতে পারি, প্রত্যেকটা মানুষ যদি 2 টাকা খরচ করে 3 টাকা প্রোডাকশন না দিতে পারে, তাহলে আমাদের এই বিনিয়োগ করা এই বিশ্বে টিকা যাবে না। এই বিশ্বটা হচ্ছে এআই বিশ্ব, এই বিশ্ব অনেক অ্যাডভান্স বিশ্ব। এই বিশ্বে আপনাকে টিকতে হলে খুবই ইন্টেলিজেন্ট ওয়েতে আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্ট গুলো আপনাকে, এই যে 5টা কর্মচারী নিয়োগ দেবো, এই করবো সেই করবো, বেতন বাড়াবো, এই যে 50% বেতন বাড়ছে, আমি বেসরকারি কর্মচারী বেতন বাড়ানো কেমনে বাড়াবো? আমার তো ইনকামই নেই, আমাকে 7টার সময় বন্ধ করে দিচ্ছেন আপনি, আপনারা আমাকে বিদ্যুৎ দিচ্ছেন না। হ্যাঁ, আমি ইনকাম কেমনে বাড়াবো? বেসরকারি কর্মচারী, কোটি কোটি বেসরকারি কর্মচারী, কোটি কোটি লোক মানে রাস্তায় ফুটপাতে কাজ করছে, কোটি লোক ছোটখাটো ব্যবসা নিয়ে আছে। এইসব লোককে আপনি সরকারি কর্মচারীর সাথে আপনি ওদের দায়িত্ব আপনি নিলেন, ওরা রামকৃষ্ণ মিশনের মেম্বার। হ্যাঁ, ওখানে থাকবে, খাবে, ঘুমাবে, হাগাহাগি করবে, সবই করবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমরা বাকিরা কি করবো? আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার জায়গা দেন। হ্যাঁ, সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন আসছে। পরিবর্তন যেগুলো হলো, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরিবর্তনগুলো দেখলাম, সব পরিবর্তনই চেঞ্জ হয়ে গেল। বিচার বিভাগ স্বাধীন হলো না, সবগুলোই আবার বন্ধ হয়ে গেল, আপিল বিভাগ আপত্তি দিয়ে আটকাই দিল সবই। এখন সাইবার সুরক্ষা আইনে কি পরিবর্তন আছে আল্লাহ ভালো জানে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবহাওয়া বিমানবন্দর প্রধান সড়কের বেহাল অবস্থা। এইটা সাংবাদিক চমৎকার ভাবে তুলে আনছেন। এই যে বেহাল অবস্থার মূল কারণটা হচ্ছে ছোটখাটো একটা ছিদ্র হয়, এই ছিদ্র থেকে বড় হয়। এই সিটি কর্পোরেশন এই কাজটা করতে পারে, যখন ছিদ্রটা ছোট থাকে তখনই এটাকে রিপেয়ার করতে পারে, রিপেয়ার করতে খরচ বেশি হয় না। এটা সিটি কর্পোরেশনে মাননীয় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যখনই যেখানে বাঁধবেন সাথে সাথে এটা রিপেয়ার করেন, তাহলে জনগণের ভোগান্তিও কমবে, আর মানুষের টাকাটা, এই জনগণের টাকাটা নষ্ট হবে না। আপনাদের হয়তো লাভ হবে, অনেকেরই লাভ হবে, বড় বড় বাজেট আসবে, টাকা এদিক সেদিক হবে। কিন্তু আগে এইটার জন্য মানুষের যে কষ্ট হচ্ছে, এই কষ্টটা অপরচুনিটি কষ্ট অনেক বেশি। হ্যাঁ, একজন মহিলা অসুস্থ, একজন মহিলাকে নিয়ে একজন যাবে রিক্সা, সে হয়তো রিক্সা চলছে, যদি একবার খাদের মধ্যে হ্যাঁ, এরপরে তার চলাফেরা গতি কমে যাবে, অনেক সমস্যা হবে। একটু কথা বলি, এখানে চিত্রটা তো দেখা যাচ্ছে ছবিতে, এটা সিলটিভির ক্যামেরা দিয়ে একটা ভিডিও ক্লিপ করা হয়েছিল, একটু পরিষ্কার দেখা গেছিল যে কত বড় রিস্ক জায়গাটা। না, রিস্ক অনেক জায়গায় আছে। মাননীয় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাকে আমরা সম্মান করি, আপনি এইসব ব্যাপারে একটু খেয়াল রাখেন, যেখানেই বাংবে দয়া করে সাথে সাথে রিপেয়ার করার ব্যবস্থা করেন। এটা আগে মেয়র আরিফুল হক সাহেব মেয়র থাকতে উনি করেছিলেন, সেজন্য আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ব্যাপারে সতর্ক থাকেন, সাথে সাথে এটা রিপেয়ারের ব্যবস্থা করেন। আরো দু একটা খবর, সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে সবুজ বিপ্লবের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে, সিটি বলেছেন। আবার সাবিক উপাচার্য বলেছেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না, জিয়াউর রহমানকে মুছে ফেলা সম্ভব না। তবে আমি যেটা বলবো, সাবিক উপাচার্য সাহেব, আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিশ্ববিদ্যালয়কে আপনার ভালো র্যাঙ্কে নিয়ে যান, যাতে আপনাকে মানুষ ভুলে না যায়। হ্যাঁ, সিকিরি বিশি মহোদয় একটা চমৎকার কথা বলেছেন, কিন্তু এইগুলো স্লোগানের মধ্যে আসবে না, এগুলা অ্যাক্টিভিটির মধ্যে কিভাবে আনা যায়, কাজের মধ্যে কিভাবে আনা যায়, আপনাদের ছাত্র যারা আছে তাদেরকে ফিজিক্যালি কাজ কিভাবে করানো যায় সেই ব্যাপারে চিন্তা করি। চীনে এগুলো করতেছে। ভাই, আমাদের আর একটা পত্রিকা এখন হাতে আছে, দৈনিক সিলেটের আরেকটি স্থানীয় দৈনিক সুরমা মিল। সুরমা মিলে আমরা কিছু খবর নিয়ে আসছি। বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ মধ্যরাতে। এই খবরটি এখানেই প্রথম সুন্দর করে পরিবেশন করেছেন সালমান শাহ। দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ আমরা করেছি আগে। প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসছেন 17 জুন।
তৃতীয় ধাপের উনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু। সিলেট জেলা শিল্পকলা একাডেমির 24তম চারুকলা প্রদর্শনী শুরু আগামীকাল। দেশে মাথাপিছু আয় 3,68,000 টাকা। পরিচ্ছন্ন আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শক সিসি প্রশাসক। সাবেক মন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে। গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকারের প্রতি বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত। এই ছিল আরো ইসলাম ব্যাংকের আরো একটি খবর আছে। ইসলাম ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এটা জাতীয় পত্রিকা আমরা পড়েছি, বিশ্লেষণও করেছেন আপনি। আরো খবর শেষ পৃষ্ঠায়। কুলাউড়ার আবু সাইদ যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি মনোনীত। বাজেট নিয়ে কোনো ধারণা নেই 17 চা বাগানের শ্রমিকদের। আসলে এই লোকগুলো কখনো বাজেট নিয়ে কোনো চিন্তাও করতে পারে না, কোনো ধারণা নাই। মুফতি ফজলুল করিম চরমনের সিলেট আসছেন আজ। আব্দুস সত্তারের বিরুদ্ধে অনাস্থা, মহানগর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন হাবিবুর রহমান। হাবিবুর নীরব ঘাতক ফ্যাটি লিভার সচেতনতায় প্রতিরোধের হাতিয়ার। গ্লোবাল ফ্যাটি লিভার দিবস 2026 উপলক্ষে গোলটেবিলে বৈঠক। হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদি এবার আশ্রয় নিলেন থানায়। জন্তাপুরে যুবক নিখোঁজ। চুনারুঘাটে সীমান্তে পুশিন প্রতিরোধে সতর্ক অবস্থায় 55 বিজেপি। বিশ্বনাথের যুবককে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়। হবিগঞ্জে ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত 2। এই সব খবরের মধ্যে দিয়েই নিহত আহত বেশি এবং মুক্তিপণ আদায় সব মিলিয়েই কিন্তু একটা নেতিবাচক খবরগুলো বেশি আছে। এই প্রথম খবরটা যেটা আছে বিশ্ব ফুটবলের ফুটবলে পর্দা উন্মোচিত হচ্ছে, এটা বিশাল একটা নিউজ, বিশাল একটা ঘটনা, সারা বিশ্বের একটা চমৎকার ঘটনা। কিন্তু আমি যেটা ভয় পাই সেটা হচ্ছে আমাদের দেশের এই রাত খেলা হবে রাতে, এবং আমাদের দেশের কর্মচারীরা অফিসাররা দেখা যাবে সারাদিন জিমাচ্ছে বসে। যে সময়টা, এই সময়টা অর্ধেক সময় চলে যাবে জিমিয়ে। হ্যাঁ, আমার ভয় হয় যখন বিশ্বকাপ শুরু হয় তখন 1 মাসের জন্য ছুটি হয়ে গেল কিনা বাংলাদেশ, এটাই ভয় হয় আমাদের। বাংলাদেশ একটু এমন একটা দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবেন না। তো আপনি এই দেশে আপনার টেস্ট ম্যাচ দেখে মানুষ, এবং টেস্ট ম্যাচ দেখে এসে সারাদিন জিমায়। আপনি বেসরকারি অফিসে হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে হোক, সরকারি অফিসে হোক, সব জায়গায় মানুষ যেন হারামের সাথে একটা আঘাত করে ফেলছে। আপনার সময়টা এই দেশের মানুষ টাকা দিয়ে আপনাকে কিনেছে, আপনার সময়ের জন্য আপনাকে বেতন দিচ্ছে, আপনার 50% বেতন বাড়তেছে, আপনার এই বাড়তেছে সেই বাড়তেছে। আপনার সার্ভিসটা দেওয়া অবশ্যই দরকার। আপনার এখানে খেলা দেখিয়ে দিনে জীবানোর দরকার নাই। দয়া করে এই জিনিসগুলো ব্যালেন্স করে চলবেন, এটাই আমরা আশা করি। মন্ত্রী আরিফ চৌধুরী জেনেভায় গিয়ে যে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। হ্যাঁ, এই ব্যাপারে কি বলছেন? ঠিক আছে, এটা বিষয়টা হচ্ছে শ্রম অধিকারের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এগুলো বাংলাদেশে মেনটেন করা হয় না, এবং এটা আলটিমেটলি সময়ের চক্রে এটা অটোমেটিক্যালি মেনটেন হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশে যখন শ্রমিক বেশি থাকে, কাজ কম থাকে, তখন শ্রমিকরা এক্সপ্লয়েট হয়। আবার যখন দেখা যায় ইন্ডাস্ট্রি বেড়েছে, শ্রমিক যখন কাজ করবে তখন ইন্ডাস্ট্রি বাড়বে, তখন বিদেশি বিনিয়োগ আসবে। যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1.5% প্রণোদনা বিদেশি বিনিয়োগের জন্য। বিদেশি বিনিয়োগ আসবে যদি শ্রমিকরা কাজ করে। যেমন চীনে 76-এ দেং জিয়াংপিং বাইরে গিয়ে বলছেন আমার শ্রমিক আছে, কাজ করবে, তোমরা এসে এখানে কাজ করো। এবং বিদেশিরা আসছে। আজকে ভিয়েতনামে দেখা যায়, আমি ভিয়েতনামে গিয়েছি মিলন ভাই, ভিয়েতনামে দেখা যায় প্রচুর বিদেশি ইনভেস্টর। কেন? ওই দেশে রাজনৈতিক কোনো সমস্যা নাই, চীনের রাজনৈতিক কোনো সমস্যা নাই, ইনভেস্টমেন্টে কোনো ঘাটতি হয় না। কারণ যারা ইনভেস্ট করে তারা দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, রাজনৈতিক সমস্যা নাই, এই দেশে ইনভেস্ট করার জায়গা। আমাদের এই সমস্যাগুলো আগে দূর করতে হবে। আমরা আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, বাজেট নিয়ে কোনো ধারণা নাই 17 চা বাগান শ্রমিকের। এইটা একটা ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে আমাদের কারো কি ধারণা আছে? হ্যাঁ, আমাদের যারা বাজেট প্রণয়ন করছেন তাদের কি বাজেট নিয়ে ধারণা আছে? আমার তো প্রশ্ন এই জায়গায়। সাধারণ মানুষ, এই শ্রেণীটা টোটাল এটার ভিতরে নাই। হ্যাঁ, তাদের তো দরকারই নাই। আমার কি দরকার আছে বাজেটের? আমার তো কোনো দরকার নাই, কারণ বাজেটে যেটা দেওয়া হয় সেটা বাস্তবে থাকে না, সেটা টিকে না, সেটা বাস্তবে। অনেক অনেক ধন্যবাদ। বাজেট নিয়ে একটা সবসময় আরেকটা নিউজ হলো ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাননীয় ডাক্তার সাহেব যারা আছেন
সচেতনতা তৈরি করার জন্য তারা পেশেন্টদের একটু সময় দেন, দয়া করে একটু সময় দেন। অনেক অনেক ধন্যবাদ। ফ্যাটি লিভার এমন একটি রোগ, একবার হয়ে গেলে মানুষ বাঁচানো কঠিন হয়ে দাঁড়ায় আর কি। অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা। সুন্দর একটি নির্দেশনা আপনার কাছ থেকে আসছে, পরামর্শ। প্রিয় দর্শক, বাজেট নিয়ে আজকের পত্রিকায় প্রথমেই খবর। বাজেট কি হবে আগামীতে, এই বাজেটের পর আমরা একটা অনুভব করব। আমরা তবুও আশা করব যে একটা যে বাজেটটা আসছে সেটা যেন প্রতিফলন হয়, মানুষ যেন একটা স্বস্তির নিঃশ্বাস পায়। আর এই যে চা শ্রমিকদের কথা বলা হয়েছে, এই শ্রেণীটা এমন কিছু আশা করে না। তারা এই বাজেটের পর কি কোন জিনিসটার দামটা কমলো সেই আশা করতে থাকে, তারা যেন কোনো একটা স্বস্তির নিঃশ্বাস পায়, এই প্রত্যাশা রেখে আজকে পত্রিকা পড়া এবং বিশ্লেষণ এখানে অনুষ্ঠানটা শেষ করছি। আবারও শেষে আমরা পিআইন এগ্রো ফার্মকে আজকে আমাদের সাথে সৌজন্য স্পন্সর করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।